বিসিবি পরিচালনা পর্ষদের সভা আজ। গুরুত্ব পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার কারণ অনুসন্ধান। আলোচনা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ কোচদের ভবিষ্যৎ নিয়েও। চূড়ান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল লাইন আপ। দুবাইয়ে 4 মার্চ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। 5 মার্চ লাহোরে খেলবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। আরব আমিরাত থেকে জয় নিয়ে ফিরতে পারল না বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয় ম্যাচেও 3-1 ব্যবধানে হারল পিটার বাট্টারের দল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 18তম সভা আজ। গুরুত্ব পাবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন, কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো, চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার কারণ অনুসন্ধান, এইচপি ইউনিট ও এ দলের কার্যক্রম। সভায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। জানা গেছে আগামী মৌসুমে এনসিএল টি20 দিয়ে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। বিসিবি কার্যালয়ে দুপুর 1টায় শুরু হবে এই সভা। পরিবর্তিত পরিস্থিতিতে গেল বছরের 21 আগস্ট বিসিবির 15তম সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় নিয়মিত বোর্ডের কার্যনির্বাহী সভা। সবশেষ গেল 25 জানুয়ারির পর আবারও বসছে বর্তমান কমিটির 18তম সভা। নানা কারণে এবারের বিসিবি মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে গুরুত্ব পাবে ঝুলে থাকা বেশ কিছু এজেন্ডা। মার্চ চলে আসলেও এখনো ঘোষণা করা হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা। যদিও সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা ইতোমধ্যে বোর্ডে জমা দিয়েছে নির্বাচক প্যানেল, যা অনুমোদন হবে এদিন। নির্বাচকের পদ থেকে হান্নান সরকারের পদত্যাগপত্র গৃহীত হবে এই সভায়। আলোচনা হবে তার স্থলে অন্য কাউকে নিয়োগের ব্যাপারে, যদিও সূত্র বলছে আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। হেড কোচ সহ জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে। জানা গেছে ফিল সিমন্স সহ মুশতাক আহমেদকে নিয়ে সন্তুষ্ট বিসিবি। তাদের দেয়া হতে পারে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব, যা গৃহীত হতে পারে এই সভায়। সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদও বাড়ছে। অবশ্য যদি সিমন্স চুক্তি বাড়াতে রাজি না হন, তবে সালাউদ্দিনের অধীনেই জিম্বাবুয়ে সিরিজ খেলবে টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেও টুর্নামেন্ট দেখেছে বাংলাদেশ দলের ভরাডুবি। ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা হবে এদিন। গুঞ্জন থাকলেও টি20-র অধিনায়কত্ব নিয়ে আপাতত হচ্ছে না কোনো আলোচনা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে শুরু হবে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম, যেখানকার হেড কোচ হতে যাচ্ছেন হান্নান সরকার। ব্যস্ততা বাড়ছে এ দলের, আছে টাইগার্সের কার্যক্রম। এসব প্রোগ্রামের সূচির অনুমোদন মিলতে পারে এই সভায়। এর আগে গেল 17 ফেব্রুয়ারি জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে পরামর্শ আসে ঘরোয়া ক্যালেন্ডার পরিবর্তনের। জানা গেছে যা আমলে নিতে পারে বোর্ড। এনসিএল টি20 শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। এর বাইরে আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটির রদবদল, ঘরোয়া সিরিজগুলোর পরিকল্পনা আর সিনিয়র ক্রিকেটারদের অবসর ভাবনা সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিসিবি সভার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিছুক্ষণ বাদেই কিন্তু বিসিবির 18তম বোর্ড সভাটি শুরু হবে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বোর্ড সভাপতি অবশ্য খুব সকালেই মিরপুরে এসেছেন। এছাড়া ফাহিম সিনহা এবং নাজমুল আবেদিন ফাহিম, আকরাম খানরা কিন্তু বিসিবিতে এসে পৌঁছেছেন। বেলা 1:30 নাগাদ কিন্তু আসলে বোর্ড মিটিংটি শুরু হতে পারে। আজ প্রতি আইসিসি ইভেন্ট পরেই কিন্তু আসলে একটা বোর্ড সভা করে বোর্ড। তবে এবারের এই বোর্ড সভাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অনেকগুলো বিষয় ঝুলে আছে, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে। প্রথমেই যদি আমরা বলতে যাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গিয়েছিল, তো সে জায়গায় বৃষ্টির কল্যাণে মাত্র 1 পয়েন্ট নিয়ে তারা কিন্তু বাংলাদেশে ফিরেছে। তো ওর কারণ অনুসন্ধান নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। এর বাইরে যদি আমি বলতে চাই যে আসলে কোচিং স্টাফের অধিকাংশ কিন্তু আজ এই চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে চুক্তি শেষ হয়েছে, তাদের চুক্তি বাড়ানো হবে কিনা এ নিয়েও কিন্তু আজকের এই বোর্ড সভায় আলোচনা হবে। এর বাইরে যদি আমি বলতে চাই যে আসলে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টাও কিন্তু ঝুলে আছে। তাদের এই কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন বা কারা থাকছেন না এ নিয়ে কিন্তু নির্বাচকরা আজকে বোর্ডের কাছে একটা তালিকা দিবেন এবং ওই তালিকার অনুমোদন আজকের এই বোর্ড সভায় হতে পারে।
এছাড়া আমরা যদি বলি যে আসলে আমরা একটা আলোচনা হয়েছে কিছুদিন আগে, কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে যে এফটিপিতে একটা পরিবর্তন আসতে পারে, ঘরোয়া লিগের ক্যালেন্ডারে একটা পরিবর্তন আসতে পারে। তো সেই হিসাবে এনসিএল টি20 দিয়ে হয়তো বা ঘরোয়া লিগ শুরু হতে পারে, তবে আজকের সবার পরে জানা যাবে যে আসলে এমনটা হচ্ছে কিনা। এছাড়া আমরা যদি বলি যে আসলে এবার সবশেষ বিপিএলে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, যদি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সেও কিন্তু শহীদ আফ্রিদি, তিনিও কিন্তু গত সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পারিশ্রমিক না পেয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া অনেক ক্রিকেটার কিন্তু এখন পর্যন্ত তাদের পারিশ্রমিকটি পায়নি। তো এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু একটা আলোচনা আসতে পারে। এর বাইরে সিনিয়র ক্রিকেটারদের কিন্তু যেমন মুশফিক মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশেষ করে যে ধরনের পারফরমেন্স করেছে এ নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা হয়েছে। তাদের জাতীয় দলে পরবর্তীতে ভাববেন কিনা, মুশফিককে নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল, তবে এখন দেখার বিষয় যে আসলে শেষমেশ তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে রাখে কিনা। তো এই ছিল বিসিবির বোর্ড সভা নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর চূড়ান্ত হলো। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট ও তাদের প্রতিপক্ষ 4 ও 5 মার্চ দুবাই ও লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠা লড়াই। সেমিফাইনালের জন্য জায়গা অবশ্য আগে নিশ্চিত করে রেখেছিল 4 দল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিবেচনায় কারা কোন দলের বিপক্ষে খেলবে তা নিশ্চিত হয়নি। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। তাদের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স আপ দল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠায় উচ্ছ্বসিত ভারতীয় ফ্যানরা। তবে সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় নার্ভাস অনেকেই। যদিও অজিদের স্কোয়াডে তারকা ক্রিকেটার না থাকায় স্বস্তিতে ইন্ডিয়ানরা। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। আমি তোমাকে ভালোবাসি কোহলি। বিরাট কোহলির ভক্তের অভাব নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ঝুলিতে বেশি রান পড়তে না পারলেও ফ্যানদের ভালোবাসা নিয়ে ফিরলেন। ভারতীয় সমর্থকদের খুশি না হওয়ার কারণ নেই। টানা 3 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইন্ডিয়া। সেমিফাইনালে তাদের লড়তে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে 100 কোটি ভারতীয় হৃদয় ভেঙে আহমেদাবাদ থেকে শিরোপা নিয়ে ফিরেছিল অজিরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তাদের বিপক্ষে লড়াই নিয়ে নার্ভাস ইন্ডিয়ানরা। Australia is a very strong team. It is very scary, but we're going to win. Of course we're going to win. India's India. Yeah, I'm pretty sure we're going to win. सेमीफाइनल अगर ऑस्ट्रेलिया के साथ में होता है तो बड़ा डिफिकल्ट मैच रहता है। इंडिया को काफ़ी मुसीबत आता है हर टाइम पे। তবে এই অস্ট্রেলিয়া দলে নেই অনেক তারকা ক্রিকেটার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মিচেল মার্শদের অনুপস্থিতিকে বিশ্বকাপ ফাইনালে হারের শোধ তোলার বড় সুযোগ হিসেবে দেখছে ভারতীয়রা। Last time there's no chance India are going to allow them to come even close this time. We have a much more balanced team this time with 4 world-class spinners, and Australia is a weakened team, and we have a lot of positive momentum going into the game. I was very confident that India is going to win. গতবার আমরা জিততে পারিনি, কিন্তু এবার বাই গডস উইল আমরা জিতবো, এন্ড উই আর ভেরি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। শুরু থেকে এক ভেন্যুতেই খেলছে রোহিতের দল। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে ভালোভাবে, যেখানে পিছিয়ে অন্য দলগুলো। এ নিয়ে অন্যরা অসন্তোষ প্রকাশ করলেও হাস্যকর সব যুক্তি দিচ্ছে ইন্ডিয়ানরা। People are always going to be saying this because India has become a bigger superpower now, and we will win wherever you put in any venue, and we'll win. Wicket always not the same. It's like today it was low wicket, yesterday it was a good wicket. So we can't say it's advantage. স্টেডিয়াম এলাকায় কেবল একজন নিউজিল্যান্ড ফ্যানের দেখা মেলে। I think we'll make it to the final and also India, so it'll be like a rematch. সেমিফাইনালে লাহোরে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারত পাকিস্তান ম্যাচের মতো উপচে পড়া ভিড় ছিল না, তবে যারাই এসেছেন তারা ভারতের এই জয় উদযাপন করেছেন। তবে একটা বিষয় নিয়ে সবার মনে একটু শঙ্কা রয়েছে, সেটা হচ্ছে সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে মাইটি অস্ট্রেলিয়ার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ যেন অতীতের সাথে ভবিষ্যতের মেলবন্ধন। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি, যেখানে গড়ে তোলা হয় পাকিস্তানের ভবিষ্যৎ ক্রিকেটারদের, আর সেখানকার প্রতিটি ভবনের দেয়াল জুড়ে রয়েছে পাকিস্তান ক্রিকেটের সব গৌরবগাথার গল্প। সে 1947 থেকে হালের 2025 বাদ যায়নি কিছুই। পাশাপাশি
মনের খোরাক মেটাতে রয়েছে দারুণ এক জাদুঘর, যা দেখলে মনে হবে যেন ট্রফির সাম্রাজ্য। লাহোর এনসিএ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। গাদ্দাফি স্টেডিয়াম ঘুরতে ঘুরতে হঠাৎই চোখ চলে যায় আরও একটা উঁচু দেয়ালে ঘেরা ভবনের দিকে। বাইরে কাঁটাতারের বেড়া, সাইনবোর্ডে লেখা ন্যাশনাল ক্রিকেট একাডেমি। বোঝা গেল এটাই সেই জায়গা যেখানে গড়ে তোলা হয় পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের। 4টি 3তলা উঁচু ভবন, একটি অ্যাডমিন ব্লক, একটি ক্যান্টিন, আর তার পাশে ইনডোর আর শেষ দিকে প্লেয়ার্স ব্লক। পিসিবির মিডিয়া কমিটির পরিচালক সামিউল হাসান ঘুরে ঘুরে দেখান পুরো একাডেমি। শুরু হয় বব উলমার ইনডোর থেকে। দারুণ এক ইনডোরের সুবিধাগুলো দেখাতে নিজেই বল হাতে তুলে নেন। ব্যাটিং করতে ডাকেন বাংলাদেশিদের। খেলার মাঝে বুঝিয়ে দেন এখানে থাকা 3টি উইকেটের কাজ। বব উলমারকে বিদায় জানিয়ে এবারের গন্তব্য এনসিএর সবচেয়ে আকর্ষণীয় পার্টে, প্লেয়ার্স ব্লক, যেখানে নেট অনুশীলন করেন জাতীয় দলের ক্রিকেটাররাও। এ ব্লকের প্রতিটি দেয়াল পাকিস্তান ক্রিকেট ইতিহাসের গল্প বলে। দেয়াল জুড়ে ঝোলানো কিংবদন্তিদের ছবি যেন এক একটি স্মৃতির অ্যালবাম। মূল আকর্ষণ জমা ছিল দোতলায়। জাহাঙ্গীর খানের ব্যাট থেকে বাবর আজমের উইলো সব দাঁড়িয়ে আছে শোকেস জুড়ে। রুমের মাঝে মঈন খান, রশিদ লতিফের কিপিং গ্লাভসের সঙ্গে শোভা পাচ্ছে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্যাপ্টেন সরফরাজের গ্লাভস দুটো। আরেক পাশের শোকেসের 3টি ব্লেজার বলছে পাকিস্তান ক্রিকেটের 3 প্রজন্মের গল্প। তবে এই কক্ষের সবচেয়ে আকর্ষণের জায়গাটা একেবারে এক কোণায়, যেখানে 2009 টি-20 ট্রফিটির পাশে জল করছিল একটি ক্রিস্টাল বল, দ্য বেনসন অ্যান্ড হেজেস বিশ্বকাপ 1992-এর শিরোপার অরিজিনাল পিস, যা হাতে নেয়া ইমরান খানের ছবিটাই আজকের পাকিস্তান ক্রিকেট। আমি এখন দাঁড়িয়ে আছি পিসিবির ক্রিকেট মিউজিয়ামে। আমার এক পাশে পাকিস্তানের 2009 সালে জেতা টি-20 বিশ্বকাপটি, আরেক পাশে চ্যাম্পিয়ন্স ট্রফির শোকেসটি এখন ফাঁকা, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এবং এই ট্রফিটি এখন ট্যুরের মধ্যে আছে। তবে এই মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় আমার পেছনে দ্য ক্রিস্টাল বল, 1992 সালে ইমরান খানের অধীনে যে বিশ্বকাপটি জিতেছিল পাকিস্তান ক্রিকেট টিম। পিসিবির এনসিএ থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অন্যতম ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। লিবিয়ান সাবেক রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির নামে পরিচিত এই অ্যারেনাতেই অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির প্রধান কার্যালয়। ক্রিকেটের একটি স্টেডিয়াম ছাড়াও এখানে রয়েছে ফিল্ডিং ড্রিলের জন্য আলাদা গ্রাউন্ড। পাকিস্তানের একমাত্র স্টেডিয়ামে গাদ্দাফি বিশ্বকাপ ফাইনালের আয়োজনের অভিজ্ঞতা আছে যার। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল সহ 4টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়া লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আসার সময় যে ভেন্যুটি নিয়ে একটু আলাদা রকম রোমাঞ্চ কাজ করছিল তা গাদ্দাফি স্টেডিয়াম। উপমহাদেশের আইকনিক এই অ্যারেনাটির নতুন রূপ দেখার জন্য মুখিয়েছিলাম একদম শুরু থেকে। স্টেডিয়াম এলাকায় প্রবেশের মুখেই বিশাল গেট আপনাকে অভিবাদন জানাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এরপর ধীরে ধীরে প্রবেশ করতেই দেখবেন সবার আগে সেখানে আছে রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্তর ছবি। রিজওয়ানকে না দেখে বেশ অবাক লাগলো। সার্ভিস রোড পেরিয়ে স্টেডিয়ামের নকশাটা মনের মধ্যে গেঁথে নিয়ে এগিয়ে যেতেই প্রথম চমক। আপনাকে অভিবাদন জানাবে পাকিস্তানি ক্রিকেটের 2 জীবন্ত কিংবদন্তি, ইমরান খান এবং জহির আব্বাস। না, তারা নিজেরা নন, তাদের নামাঙ্কিত এনক্লোজার গেট। এরপর সংবাদকর্মীদের জন্য নির্ধারিত গেট দিয়ে উপরে উঠতেই পিলে চমকে যাবে আপনার। ক্রিকেটকে ভালোবাসেন যারা, তাদের জন্য এ যেন এক জীবন্ত জাদুঘর। শুরুতেই অনার্স বোর্ডের মেলা। কে কবে কোন কীর্তিগাথা করেছেন এই মাঠে সব লিপিবদ্ধ এক দেয়ালে, যেখানে ওয়ানডে শতক হাঁকিয়ে মোহাম্মদ আশরাফুল, নাজমুল শান্ত, মেহেদি মিরাজরাও লিখে রেখেছেন বাংলাদেশের নাম। একটু সামনে এগোলেই ওয়াসিম আকরাম গ্যালারি, আর তার উপরে জলজল করছে সুইং অফ সুলতানের গুরু দ্য গ্রেট ইমরান খানের 92 বিশ্বকাপ জয়ী ট্রফি হাতের সেই আইকনিক পোস্টার। স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার আগে ওয়াসিম আকরাম এনক্লোজার থেকে এক নজর দেখে নিলাম মুয়াম্মার গাদ্দাফি স্টেডিয়ামের মূল গ্রাউন্ডটিকে, যেন যত্নে আঁকা শিল্পীর কোনো চিত্রকর্ম। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে স্মরণ করে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল গাদ্দাফি স্টেডিয়াম। এরপর 2 বার রেনোভেট করা হয়েছে স্টেডিয়ামটিকে, 3 বার নাম বদলের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাদ্দাফি স্টেডিয়াম। তবে সূত্র বলছে এবার হয়তো শেষ।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে নতুন কোনো পরিচয় দেওয়া হবে পিসিবির পক্ষ থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত থেকে জয় নিয়ে ফেরা হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। শেষ ম্যাচেও ৩-১ ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে পুরো ম্যাচে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি আফিরা খন্দকাররা। শক্তিমত্তা ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আমিরাতের মেয়েদের বিপক্ষে ৩২ মিনিটেই প্রথম গোল হজম করে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান হয় ২-০। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৬১ মিনিটে ব্যবধান হয় ৩-০। তবে ম্যাচের শেষ মুহূর্তে স্পট কিক থেকে বাংলাদেশের হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন অধিনায়ক আফিরা খন্দকার। প্রথম ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে হারলেও ফলাফল নিয়ে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলার। আমি আজকে অনেককে খেলিয়েছি, প্রতিপক্ষ দলের মুখোমুখি সবাই দীর্ঘদেহী সুযোগ সুবিধায় তারা আমাদের থেকে উন্নত। তবে আমি মেয়েদের খেলায় সন্তুষ্ট। আমি শুধু জয় চাই না, খেলায় উন্নয়নটাও গুরুত্বপূর্ণ। দলের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো। খেলা না থাকার পরও ক্যাম্প চালাতে গিয়ে পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তবে বাফুফে বলছে পৃষ্ঠপোষকদের কাছ থেকে অর্থ পেলেই ক্লাবগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে ফেডারেশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল ২৫ জানুয়ারি। মাঝে বিরতি দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে দ্বিতীয় পর্বের এক রাউন্ডের ম্যাচ হলেও জাতীয় দলের অনুশীলনের জন্য আবারও লম্বা সময়ের বিরতি। ন্যাশনাল টিমের ম্যাচ শেষ হবে ২৫ মার্চ। আর রোজা ও ঈদের ছুটি মিলিয়ে এপ্রিলের ১১ তারিখ থেকে পুরোদমে শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। দীর্ঘ ওই বিরতি ক্লাবগুলোর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমনিতে আর্থিক সংকটে আছে বিপিএল এর বেশিরভাগ ক্লাব। তার উপর লিগের খেলা বন্ধ থাকাকালীন এই সময়টায় ক্যাম্প চালানো যেন মরার উপর খাড়ার ঘা। অবশ্যই একটা দীর্ঘ বিরতি, তার মধ্যে আছে একটা রোজার ঈদ, এর মধ্যে প্লেয়ারদের মান্থলি স্যালারি, প্লেয়ারদের পেমেন্ট, বিদেশি প্লেয়ার আছে। ক্রাইসিস একটা বিরাট ক্রাইসিস, ক্লাবের জন্য তো খুবই বড় একটা ক্রাইসিস। লং টাইমের লিগ অনেক বড় সমস্যা। আমাদের ক্যাম্প চলাকালীন অবস্থা 25 লক্ষ টাকা মান্থলি এখান থেকে চলে যাচ্ছে আমাদের। আর ক্যাম্প বন্ধ থাকলেও 17-18 লাখ টাকা দেয়। যাই হোক, আমরা সব দিক দিয়েই সাফারি, যেভাবে হোক এটা একটা উত্তরণের ব্যবস্থা করা হোক। লিগের খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় ক্লাবগুলো যে আর্থিক সংকটের মুখে পড়ছে তা মেনে নিয়েছেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরে। তবে ক্লাবগুলোর যে সমস্যা তা কিছুটা হলেও সমাধানের চেষ্টা চালাচ্ছেন বাফুফের সভাপতি। স্পন্সর মানিটা খুব তড়িৎ গতিতে কালেকশন করে যদি ক্লাবগুলির মধ্যে ডিস্ট্রিবিউশন করা যেত, কিছু না হলে একটা তো বলা যেতে পারতো যে কিছু একটা করছি, আমরা চেষ্টা করছি। প্রেসিডেন্ট হবে এটা নিয়ে খুব বিশেষ দৌড়াদৌড়ি করছে, ভালো ভালো স্পন্সর কথা বলছে কালেকশন করার জন্য। জাতীয় দলের ম্যাচের জন্য এমন লম্বা সময় ধরে ঘরোয়া ফুটবলের খেলা বন্ধ রাখা বিরল। তবে ক্লাবগুলোর দাবি দেশের ফুটবলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। এ নিয়ে হাইকোর্টে ব্রিফ করছেন আইনজীবী, সরাসরি যাচ্ছে সেখানে। এবং যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন। কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। আর আপনি যে কথাটি বললেন যে এখন আপিল যখন শুনানি হবে, লিভ গ্রান্টের উপর শুনানি হবে, তখন তো এই বিষয়গুলো আসবে। আমার মনে হয় সেই বিষয়ে জনাব সালাউদ্দিন দোলন আমাদের যে লিড লয়ার, উনি আমার এই ব্যাপারে বলতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা বলি, ওটা আমরা বলছি। এখানে একটি কথা আমরা বলে রাখি, আদালত যে কথাটি বলেছেন আপনি ঠিকই বলেছেন। আমরা বিশেষ করে যে কোনো মানুষের কাছ থেকে অত্যন্ত সহনশীল আচরণ আশা করি। আদালতের একটি আদেশ কিংবা রায় কারো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে,
কিন্তু আইনের তার তো ফোরাম আছে। সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ কেউ অভিযোগ করেছিলেন, তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।